এখন আসে আমরা বাংলাদেশে এই এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশের প্রতিশ্রুতি কি, বাংলাদেশ কি বলতে চায়। বাংলাদেশ একটি স্লোগান নির্ধারণ করেছে, সেই স্লোগানটা হচ্ছে নো ওয়ান উইল বি লেফট বিহাইন্ড। কাউকে পিছনে ফেলে রাখা হবে না। কাউকে মানে বাংলাদেশের যে জনসংখ্যা যে 18 কোটি মানুষ বা 18.5 কোটি মানুষ, এই 18.5 এই কি সিকেন্ড না ধারাবাহিকতা লঙ্ঘনের কোনো সমস্যা নেই, আপনি ওর উপর হলে কোনো অসুবিধা নেই। যাই হোক, তো কাউ 18 কোটি বা 18.5 কোটি মানুষ কাউকে পিছনে ফেলে রাখা হবে না, সবাইকে এগিয়ে নেওয়া হবে। এটি হলো স্লোগান, মানে মূল নীতি। এইচডিজি বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশের মূল নীতি হচ্ছে নো ওয়ান উইল বি লেফট বিহাইন্ড। এটা সংক্ষেপে বলা হয় নো ওয়ান বিহাইন্ড, কেউ পিছনে থাকবে না। এই কেউ যে পিছনে থাকবে না, এটার জন্য কি করতে হবে সেটাকে পরে বলি। তার আগে বলি এই এসডিজি বাস্তবায়নে সরকার কি কি উদ্যোগ ইতিমধ্যে নিয়েছে সেগুলো একটু বলি। এতক্ষণ তো গোল নিয়ে কথা বললাম, 17টা গোল নিয়ে, এখন কি উদ্যোগ নিয়েছে সেটা নিয়ে বলি। এসডিজি বাস্তবায়নে নিজস্ব কর্মপন্থা বা কর্ম পরিকল্পনা প্রণয়ন করেছে। আমি প্রথমে এই কথাটা বলেছিলাম, শুনেছেন কিনা আমি জানি না। সেটা হলো এসডিজির এই গোলগুলো এবং 169টি যে টার্গেট, এটি জাতিসংঘ গ্রহণ করে সকল দেশের জন্য ঘোষণা করে দিয়েছে এবং বলা হয়েছে এই গোল এবং এই টার্গেটগুলোকে ভিত্তি করে প্রত্যেক দেশ নিজস্ব কর্মপন্থা, নিজস্ব কর্ম পরিকল্পনা গ্রহণ করবে। কারণ এক এক দেশের জনগণের চাহিদা এক এক ধরনের, পরিবেশ এক এক ধরনের, রাষ্ট্র কাঠামো এক এক ধরনের, সমাজ কাঠামো এক এক ধরনের, সেই জন্য কালচার এক এক ধরনের। ফলে প্রত্যেক দেশ তার দেশের সমাজ কাঠামো, রাষ্ট্র কাঠামো, জনগণের চাহিদা এবং কালচার সবগুলোকে ভিত্তি করে নিজস্ব কর্মপন্থা বা কর্ম পরিকল্পনা প্রণয়ন করবে। বাংলাদেশটা করেছে। 2 নাম্বার, এসডিজি অগ্রগতি পরিমাপক চালু। এসডিজি তো বাস্তবায়ন চলছে, কিন্তু এসডিজি কার্যক্রম কর্মসূচিগুলি বাস্তবায়ন করার ফলে কতটুকু অ্যাচিভ হলো এটা তো পরিমাপ করতে হবে, নাহলে বোঝা যাবে না কেমন এটা শেষ হবে কি হবে। এই কিভাবে পরিমাপ করা হবে সেটা একটা পরিমাপক চালু করা হয়েছে। এসডিজি ট্র্যাকার নামে একটা অ্যাপস আছে। আপনি যদি এসডিজি ট্র্যাকার এটা দিয়ে সার্চ করেন দেখবেন যে আপনি এসডিজি সম্পর্কে বাংলাদেশের বহু কিছু চলে আসবে। তো বাংলাদেশ সরকার এই এসডিজি ট্র্যাকার চালু করেছে, এই এসডিজির অগ্রগতি পরিমাপ করা যায়। এরপরে এসডিজি বাস্তবায়নের একটা জাতীয় কমিটি আছে। এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে জাতীয় কমিটি গঠন করা হচ্ছে। এই জাতীয় কমিটির কাজ হলো প্রত্যেকটি মন্ত্রণালয়, প্রত্যেকটি সরকারি অফিস, জেলা, উপজেলা এবং স্থানীয় সরকারগুলো এসডিজি কিভাবে বাস্তবায়ন করছে, কতটুকু বাস্তবায়ন করছে, বাস্তবায়নে প্রতিবন্ধকতা আছে কিনা, এই সবগুলো মনিটর করে থাকে এই জাতীয় কমিটি। এরপরে 7ম ও 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, প্রেক্ষিত পরিকল্পনা এবং ডেল্টা প্ল্যানে এসডিজির গোলগুলো অন্তর্ভুক্ত হয়েছে। এসডিজির গোল হুবহু অন্তর্ভুক্ত হয় নাই। এসডিজির গোলের আওতায় যে উপরে যে কর্ম পরিকল্পনা এইগুলো এই প্ল্যানগুলোর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেটি শর্ট টার্ম পরিকল্পনা সেটি 8ম পঞ্চবার্ষিকের মধ্যে আছে, যেটি একটু লং টার্ম পরিকল্পনা সেটি ডেল্টার মধ্যে আছে, যেটা মানে মধ্যম পর্যায়ের সেগুলো হয়তো প্রেক্ষিত পরিকল্পনার মধ্যে আছে। অর্থাৎ ওই বাংলাদেশের এগুলো জাতীয় পরিকল্পনা, এগুলো সবই হচ্ছে জাতীয় পরিকল্পনা। এসডিজির এই কর্মসূচিগুলো ওই জাতীয় পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপরে সর্বশেষ যেটা বলছিলাম, কাউকে পেছনে ফেলে রাখা হবে না, নীতির বাস্তবায়ন নিশ্চিত করা। এই নীতি একটা গ্রহণ করা হয়েছে যে নো ওয়ান উইল বি লেফট বিহাইন্ড। এই নীতি সরকার বাস্তবায়ন করবে। এখন এই নীতি সরকার কিভাবে বাস্তবায়ন করবে সেটি একটু বলবে। আচ্ছা, কিভাবে এই নীতি বাস্তবায়ন করবে তাও সরকার বলেছে। দেখেন সরকার কতটা অ্যাডভান্স হয়ে গেছে। আপনারা কি সেই পরিমাণ অ্যাডভান্স হয়েছেন কিনা? এবং মনে রাখতে হবে সরকার যেহেতু বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশে
পরিণত করার জন্য এত উদ্যোগ নিচ্ছে, বিসিএস এ নিশ্চয়ই এগুলো নিয়ে এগুলোর বাইরে থাকবে না। বিএসসিও তো একটা সরকারি প্রতিষ্ঠান, তারাও জানে যে স্টুডেন্টদের অবশ্যই এই সমস্ত বিষয় জানতে হবে, কারণ আপনারাই তো অফিসার হবেন, আপনারাই তো দেশকে এগিয়ে নিয়ে যাবেন। সুতরাং আপনাদের যদি এই সম্পর্কে ধারণা না থাকে তাহলে দেশ এগোবে কিভাবে? আর পিএসসি এটাও জানে যে আপনাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করলে প্রশ্ন হলে আপনারা পড়াশোনা করবেন, এটা করবেন না। এবার যদি এগুলো প্রশ্ন হয় দেখবেন আগামীবারের যারা পরীক্ষা দেবেন তারা সব মুখস্থ করে ফেলবে। আপনাদের কাছে এতটা এবার গুরুত্বপূর্ণ নাও হতে পারে, কারণ এগুলো সবই নতুন আপনাদের জন্য। এই পরিকল্পনাগুলো সব 2020 সালে হয়েছে। যেহেতু 2020 সালে তো পরীক্ষাটা এর আগে তো হয় নাই, ফলে পিএসসি বেশি বেশি প্রশ্ন এখানে করবে যাতে করে স্টুডেন্টরা এই সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে পারে। বাংলায় না লিখলে, আরে আপনি যদি ইংরেজি লিখতে পারেন আরো ভালো। আমি অধিকাংশ বাংলায় লিখবে সেজন্য আমি বাংলায় উপস্থাপন করছি, কিন্তু এটা ইংরেজিতে লিখতে পারলে আরো ভালো। ওকে, যাই হোক, কাউকে পিছনে ফেলে রাখা হবে না এই নীতির মধ্যে। কিভাবে এই নীতি বাস্তবায়ন করবে? এক নম্বর, আয় বৈষম্য কমিয়ে আনবে সরকার বলছে আমরা আয় বৈষম্য কমিয়ে। বাংলাদেশে তো এমন হয়েছে যে মাসে 1000 কোটি টাকা ইনকাম করে, আবার অনেক মানুষ আছে যেটি 5000 বা 10,000 টাকার বেশি ইনকাম করতে পারে না। তো এই যে আয় বৈষম্য, 10,000 টাকার বেশি ইনকাম করতে পারে না এরকম সংখ্যা লক্ষ লক্ষ, আবার 1000 কোটি টাকা ইনকাম করে এটার সংখ্যা খুব বেশি না। এই যে আয় বৈষম্য, এটা কমিয়ে আনবে। এই কমিয়ে আনতে হলে কি করতে হবে? নতুন নতুন উদ্যোক্তা যাতে সৃষ্টি হয় সেই জন্য প্রমোট করতে হবে, কর্মসংস্থান যাতে বেশি হয় সেটা প্রমোট করতে হবে, শিল্পায়ন যাতে বেশি হয় সেই প্রমোট করতে হবে। এগুলোর মাধ্যমে তো আয় বৈষম্য দূরীকরণ হবে, এমনি মুখে মুখে তো আয় বৈষম্য দূরীকরণ সম্ভব না। 2 নম্বর হচ্ছে শিক্ষা, পুষ্টি ও স্বাস্থ্যগত ব্যবধান কমানো। এটা আসলে সেবা হবে, শিক্ষা, পুষ্টি ও স্বাস্থ্য সেবার ব্যবধান কমানো। আপনি যদি একটু ভাবেন, শিক্ষা কি ব্যবধান আছে না? গ্রামে যে বাচ্চারা এখন লেখাপড়া করে তাদের ইন্টারনেট ফ্যাসিলিটিস নাই, তাদের মানসম্মত শিক্ষা না, শিক্ষক নাই, তাদের সিলেবাস একটা হয়তো আছে সকলের জন্য একই সিলেবাস, কিন্তু ভালো মানের শিক্ষক সেখানে নাই, ভালো প্রতিষ্ঠানও সেখানে নাই, ভালো ফ্যাসিলিটিস সেখানে নাই। আবার শহর অঞ্চলে বিশেষ করে ঢাকায় বা বিভাগীয় শহরগুলোতে কত ভালো ভালো শিক্ষক, ইন্টারনেট ফ্যাসিলিটিস, ব্রাউজিং ফ্যাসিলিটিস, আরো কত সুবিধাগুলো আছে। তার মানে শিক্ষা বৈষম্য তো বাংলাদেশে যথেষ্ট। পুষ্টির ক্ষেত্রেও তাই। স্বাস্থ্য সমস্যা তো আরো প্রবল, গ্রামের মানুষগুলো স্বাস্থ্য পায় না। গ্রামে বিশেষ করে জেলা উপজেলা শহরের মানুষগুলো একটু খারাপ কিছু হলেই ঢাকায় দৌড়াতে হয় বা বিভাগীয় শহরে দৌড়াতে হয়। কেন? কারণ ভালো হাসপাতাল নাই, ভালো ক্লিনিক নাই, ভালো ডাক্তার নাই, ভালো নার্স নাই। সেজন্য এই যে শিক্ষা, পুষ্টি এবং স্বাস্থ্যগত যে বৈষম্য, যে ব্যবধান, সেটি বলতেছে কমিয়ে আনা হবে। এটা যদি কমানো হয় তাহলে অবশ্যই কেউ পিছনে থাকবে না। 3 হলো জেন্ডার বৈষম্য বিলোপ করা। জেন্ডার বৈষম্য, হ্যাঁ, নারী পুরুষের বৈষম্য যত কমবে তত জাতীয় অর্থনীতিতে বা জাতীয় ক্ষেত্রে উভয়ের অবদান তত বৃদ্ধি হবে। যত অবদান বৃদ্ধি হবে তত বেশি বাংলাদেশ সমৃদ্ধ হবে। 4 হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্ট বাজেট বরাদ্দ করা। প্রান্তিক জনগোষ্ঠী তো বোঝেন, ওই যে নদী ভেঙে যায় তারা উদ্বাস্ত হয়ে যায়, বস্তি যারা থাকে তারা প্রান্তিক, এরপরে এরকম আবাসস্থল নাই, বাড়িঘর নাই, মানে এটাকে কি বলে, মানে উচ্ছেদ হয়ে গেছে, বা ওই যে বেদে গোষ্ঠী, জেলে গোষ্ঠী, এরকম কিছু গোষ্ঠী বলে প্রান্তিক জনগোষ্ঠী। মানে প্রান্তিক মানে একদম এক প্রান্তে বসবাস করা না। প্রান্তিক জনগোষ্ঠী মানে হচ্ছে যে মূল স্রোত থেকে একটু দূরে থাকে। মূল স্রোত বা মূল জনগোষ্ঠী যে সুবিধা পায় সেই সুবিধা থেকে তারা তুলনামূলক কম পায়। এই প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্ট বাজেট বরাদ্দ দেওয়া। এই 4টা কাজ করলে নো ওয়ান উইল বি লেফট বিহাইন্ড, এটি নিশ্চিত হবে। আচ্ছা, আমার মনে হয় এই আলোচনা আপনারা যদি ভালো করে শোনেন, আমার ধারণা আপনাদের মধ্যে তো কিছুটা জ্ঞান অর্জন হচ্ছে, জ্ঞান বৃদ্ধি হচ্ছে, বাংলাদেশ আসলে কোন পর্যায়ে আছে এবং কোন দিকে এগোচ্ছে। এই যে কথাগুলো এতক্ষণ ধরে যা বললাম সেইগুলো যদি বাস্তবায়ন করা যায়, এটি নিশ্চিত বাংলাদেশ 2041 উন্নত দেশে চলে যাবে। এবং বাস্তবায়ন যে করা যাচ্ছে এটি একটু পরেই আমি আপনাদেরকে বুঝাবো। ওকে।
তো এই নীতিটা অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যেও ইনক্লুড হয়েছে। কোনো সমস্যা আছে না বিষয়? কখন কখন আসছে যে ক্লিয়ার না, শব্দ শোনা যায় না, শুনতে পাচ্ছি তো স্যার আমরা। ওকে, এখানে আপনাদের সুবিধার্থে আমি একটা কাজ করেছি, সেটি হলো এই যে 17টা গোল মুখস্থ রাখাটা কঠিন, সহজে কিভাবে মুখস্থ করা যায় সেটা এখানে আনা হয়েছে। 5টা পি, 5টা পি যদি মুখস্থ করেন মনে থাকে তাহলে আপনার 17টা গোল মুখস্থ হয়ে যাবে। সেটা কিভাবে? প্রথম পি মানে পিপল, জনসমষ্টি বা জনগোষ্ঠী। এই পিপল বা জনগোষ্ঠীর রিলেটেড কয়টা গোল? 6টা গোল। 6টা গোল। জনগোষ্ঠী বা জনসংখ্যা রিলেটেড গোল হলো 6টা, এদের নাম দিবেন পিপল। এই পিপলের কি কি? 1 নাম্বার মানে গোল 1 2 3 4 5 এবং 11 নাম্বার। একে কি আছে? দারিদ্র মুক্ত। এটা জনগোষ্ঠীর ক্ষেত্রে নিশ্চয় প্রাণীর দারিদ্র নাই, মানে বলে গরু ছাগল ভেড়া তো নিশ্চয় দারিদ্রের বিষয় নাই। ওকে। 2 নম্বরে হচ্ছে ক্ষুধামুক্ত এবং উন্নত পুষ্টিমান, এটিও মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। 3 নম্বর হচ্ছে সকলের জন্য স্বাস্থ্য, এটিও মানুষের জন্য প্রযোজ্য। 4 নম্বর সকলের জন্য শিক্ষা, মানসম্মত শিক্ষা, এটিও মানুষের জন্য। 5 নম্বরে হচ্ছে নারীর ক্ষমতায়ন এবং জনজানার বৈষম্য দূরীকরণ, এটিও মানুষের জন্য প্রযোজ্য। 11 নম্বরে গোল আছে কি? 11 নম্বরে হচ্ছে আবাসন, মানে টেকসই এবং নিরাপদ নগর ও জনবসতি গড়ে তোলা, এটিও মানুষের সাথে প্রযোজ্য। তাহলে দেখা যাচ্ছে যে পিপল বা জনগোষ্ঠীর সাথে রিলেটেড 6টা গোল, 1 2 3 4 5 আর 11। তাহলে আপনি এই যে এখন কথা শুনছেন এবং যদি আপনি এক এক বাসায় পড়বেন, এইগুলো যদি পড়েন দেখবেন যে গোল আপনার কাছে একদম সহজ হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে প্রসপ্যারিটি, সমৃদ্ধি। দ্বিতীয় পি হচ্ছে প্রসপ্যারিটি বা সমৃদ্ধি। এই সমৃদ্ধির আওতায় 3টা গোল, গোল 8, গোল 9, গোল 12। গোল 8-এ কি? গোল 8-এ হচ্ছে অবকাঠামো নির্মাণ এবং টেকসই শিল্পায়ন। অবশ্যই অবকাঠামো নির্মাণ যদি ভালো হয় এবং টেকসই যদি শিল্পায়ন হয়, সমৃদ্ধি হবে। যেমন পদ্মা ব্রিজ, কর্ণফুলী টানেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট, তারপরে বিদ্যুৎ কেন্দ্রগুলা, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এগুলোকে সমৃদ্ধির ক্ষেত্রে একটা টুলস। তারপরে শিল্পায়ন, যত শিল্পায়ন হবে তত বেশি বাংলাদেশ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাবে। গোল 8 গেল। গোল 9, গোল 9 কি বলা আছে? গোল 9 বলা আছে না, গোল 8 সরি গোল 9 বলা আছে না, গোল 8 হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা, এটি গোল 8-এ বলা আছে। এটি সমৃদ্ধির একটা অংশ। গোল 12-তে বলা আছে পরিমিত ভোগ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা। অর্থাৎ পরিমিত ভোগ মানে অপচয় হয়ে যায় খুব বেশি, যে উৎপাদনের তুলনায় অনেক বেশি অপচয় হয়। এই বিশেষ করে প্রান্তিক পর্যায়ে, খুচরা পর্যায়ে বেশি অপচয় হয় এবং উন্নত দেশের লোকেরা যা উৎপাদনে তা অনেক সময় সাগরে ফেলে দেয়, উদ্বৃত্ত হয়ে গেলে অপচয় করে। এই যে অপচয় বিনষ্ট করা এবং টেকসই উন্নয়ন করা, এটি 12। তো এই 3টা হলো সমৃদ্ধির সাথে সম্পৃক্ত। এরপরে পরের পিস, শান্তি। শান্তি হলো গোল 10 এবং গোল 16 নম্বর। গোল 10-এ কি আছে? ওই যে বৈষম্য, আন্তদেশীয় এবং অভ্যন্তরীণ বৈষম্য কমানো। যত বেশি বৈষম্য তো শুধু অর্থনৈতিক না, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, এই বৈষম্যগুলো যত বেশি কমে আসবে তত বেশি শান্তি প্রতিষ্ঠিত হবে। আর 16 নম্বর গুলোতে বলা হয়েছে সুশাসন প্রতিষ্ঠান। এক কথা হলো সুশাসন প্রতিষ্ঠান। এই মানে নিরাপদ সমাজ ব্যবস্থা, শান্তিপূর্ণ নিরাপদ সমাজ ব্যবস্থা এবং সুশাসন, এগুলো বাস্তবায়ন হলে অবশ্যই শান্তিপূর্ণ দেশ হবে। ওকে, পরের পি হলো প্ল্যানেট, ধরিত্রী, পরিবেশ সম্পর্কিত। গোল 6, গোল 7, গোল 13, গোল 14, গোল 15, পরিবেশ সম্পর্কিত অনেকগুলা। গোল 6 হচ্ছে ওই যে নিরাপদ পানি এবং স্যানিটেশন ব্যবস্থা। তারপরে গোল 7-এ আছে জ্বালানি, সহজলভ্য এবং টেকসই জ্বালানি, সেটিও পরিবেশের সাথে সম্পর্কিত। গোল 13-তে আছে জলবায়ু পরিবর্তন, আঘাত মোকাবেলা মানে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি, গোল 13। গোল 14-তেও বলা আছে ওই যে জলজ প্রাণী,
জলজ প্রাণী জলজ উদ্ভিদ সংরক্ষণ করা সাগর মহাসাগর। গোল 15 তে বলা আছে স্থল জীবনে মানে মরুকরণ, বনায়ন করা, মরুকরণ রোধ, ভূমিক্ষয় রোধ, সবগুলো হচ্ছে প্ল্যানেট বা পরিবেশ বা ধরিত্রী সম্পর্কিত গোল। আর সর্বশেষ পি হলো অংশীদারিত্ব, 17 নম্বর গোল, যেটা নিয়ে আমি কথা বলেছি। 17 নম্বর গোল অর্থাৎ এসডিজি বাস্তবায়নে প্রত্যেক দেশ একে অপরের সাথে সহযোগী হবে। আচ্ছা, আব্দুল মজিদ বইয়ের নাম, ভালো বইয়ের নাম? গোলগুলো শর্ট করে লিখলে হবে? গোলগুলো এর থেকে শর্ট আর কেমনে লিখবেন আপনি? এই বললাম না, আড়াই লাইন, 2 লাইন, আড়াই লাইন, 3 লাইন, 3.5 লাইনের গোল দাও। আমি তো 3, 4, 5 শব্দের মধ্যে নিয়ে আসছি। এর থেকে শর্ট করা তো সুযোগ না। গোল মানে জি, শুধু জি লেখা, কেন এত শর্ট করা দরকার? আপনি তো জি লিখলে বোঝা যায় না। জি লে গো টু হয়, গোলও হয়। এখন আপনি কি বুঝাবেন? সুতরাং এত সংক্ষেপে দেওয়ার দরকার নাই, আপনি গোল বলি লেখেন। যাই হোক, ভালো বই আপনাকে সংবিধান পড়তে হবে, সরাসরি সংবিধান। বাজারের একটা লিখিত গাইড তো করতেই হবে, প্রশ্ন সাজানো থাকে, একই উত্তর না হলেও প্রশ্ন সাজানো থাকে। তারপরে এই যে এসডিজির যে রিপোর্ট বাংলাদেশে আছে সেটি করতে হবে। এই যত পরিকল্পনাগুলোর কথা বললাম সব পরিকল্পনা এক একটি বই। ডেল্টা প্ল্যান নিয়ে একটা বই, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে একটা বই, প্রেক্ষিত পরিকল্পনা নিয়ে একটা বই। পাবেন কোথায়? প্ল্যানিং মিনিস্ট্রি পরিকল্পনা কমিশনের ওয়েবসাইটে দেখলে সব পাবেন। ওখানে পিডিএফ করা আছে, ডাউনলোড করে সামনে নিতে পারবেন। আমি যেগুলো নাম বলতেছি আমি সেখান থেকে নিয়ে পড়াচ্ছি আপনাকে, আমি কোনো গাইড থেকে পড়ি নাই। গাইডে তো এইভাবে আসবে না, আর কোনো গাইড এগুলো আসেও না এখনো। আমি যেগুলো বলতেছি এগুলো সবই হচ্ছে সরকারের অথেন্টিক তথ্য এবং পরিকল্পনা কমিশনের যে এসডিজির যে বইটা ছাপানো আছে এবং অন্যান্য যত ছাপানো আছে সেখান থেকে বলছি। সংবিধানকে হুবহু লিখতে হবে না, সংবিধান হুবহু লিখতে হবে না, সংবিধান পড়ে আপনার নিজের মতো করে লিখবেন, তবে মিনিং যেন পরিবর্তন না হয়, মানে মূল যে বিষয়বস্তু যে অর্থ মিন করে সেটার জন্য পরিবর্তন না হয়, আপনি আপনার ভাষায় লিখবেন। জটিল ভাষায় কিছুই লিখবেন না, জটিল ভাষায় লিখলে নাম্বার পাবেন না। ওকে, তাহলে এই সব গোলগুলো একসাথে করলে টেকসই উন্নয়ন হবে, মানে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট নিশ্চিত হবে। তাহলে সহজ হয়ে গেল আপনার এই গোল মুখস্থ করাটা। গেল এটা। এই ছবিটা দেওয়ার উদ্দেশ্য হলো যারা ইংরেজিতে পড়তে চান তাদের জন্য সহজ করে লেখা যাবে, মানে 2-3 শব্দের মধ্যে শেষ করা। এটি আপনারা এই পিডিএফ এর মধ্যে পাবেন। নো পভার্টি, 1 নম্বর বলে নো পভার্টি মানে দারিদ্র মুক্ত, জিরো হাঙ্গার ক্ষুধা মুক্ত, গুড হেলথ এন্ড ওয়েলবিং মানে সকলের জন্য স্বাস্থ্য, স্বাস্থ্য এবং কল্যাণ। 4 নম্বর কি কোয়ালিটি এডুকেশন, গুণগত মান শিক্ষা। 5 নম্বর হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি অর্থাৎ জেন্ডার সমতা, জেন্ডার বৈষম্য দূরীকরণ। এইভাবে এই 17টা গোল সংক্ষেপে দেওয়া আছে, এটি আপনারা পাবেন। এসডিজি সম্পর্কে আপনার ধারণা ভালো হলে, আপনি এসডিজি যদি ভালো বুঝতে পারেন, আপনি অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ইজিলি বুঝতে পারবেন, আপনি প্রেক্ষিত পরিকল্পনা ইজিলি বুঝতে পারবেন, আপনি ডেল্টা প্ল্যানও বুঝতে পারবেন, অন্যান্য যে শর্ট টার্ম পরিকল্পনা থাকে সেটাও বুঝবেন, ইভেন বাজেটও ভালো বুঝতে পারবেন। কারণ এসডিজির মানে এমন কিছু নাই যে এসডিজির মধ্যে নাই। ওকে, এরপরে যারা ইংরেজিতে লিখবেন তাদের জন্য শর্ট উপায় কি? বাংলাতে বললাম যে 5টা পি মুখস্থ রাখলে হয়ে যাবে, ওই 5টা পির সাথে গোলগুলো বসাই দেবেন, একদম ইজিলি হয়ে যাবে। এখন যারা ইংরেজিতে পড়বেন তাদের জন্য সহজ রাস্তা আছে। সহজ রাস্তা কি? এই সেন্টেন্সটা মুখস্থ রাখলেই চলবে। আই হোপ উই ক্যান, আমি আশা করি যে আমরা পারবো, মানে কি পারবো?
এসডিজি বাস্তবায়ন করতে পারবো। এভাবে খেয়াল রাখলে হবে, আই হোপ উই ক্যান, আমি আশা করি যে আমরা বাস্তবায়ন করতে পারবো। এখানে এই আই হোপ এই শব্দ দিয়ে 1 2 3 4 5, আর এখানে উই এর মধ্যে আন্ডারলাইন করা আছে ডাব্লিউ, ক্যান এর আন্ডারলাইন করা আছে সি। তাহলে এই আই হোপ এর এই পাঁচটা অক্ষর, এই ডাব্লিউ এর অক্ষর এবং সি এর অক্ষর, এই মোট 7টা, এই 7টা অক্ষর দিয়ে 17টা গোল আপনি উঠাইতে মানে করতে পারবেন, যারা ইংরেজিতে লিখতে চান। বাংলাতেও আপনি ট্রান্সলেট করে নিতে পারবেন। এই 7টা অক্ষর দিয়ে আপনি 17টা গোল উপস্থাপন করতে পারবেন। কিভাবে? আই দিয়ে ইনোভেশন, ইনইকুয়ালিটি, গোল 9, গোল 10। ইনোভেশন মানে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করা, এটা গোল 9 এ আছে। ইনইকুয়ালিটি গোল 10 এ আছে, ওই যে অসমতা, যেটা বৈষম্য যেটা বলছিলাম সেটি। তারপরে হচ্ছে এইচ, আয়ের মধ্যে হোপের এইচ, হাঙ্গার, হেলথ, জিরো হাঙ্গার গোল 2, হেলথ সকলের জন্য স্বাস্থ্য গোল 3, হোপের ও তে হলো অসীম, সমুদ্র, লাইফ বিলো ওয়াটার গোল 14। মানে অসীম বললেই তো আপনার ইয়ে হয়ে যায় যে ওই সমুদ্রের মধ্যে, পানির মধ্যে যে জলজ প্রাণী বা জলজ উদ্ভিদ আছে সেগুলো সংরক্ষণ করা, লাইফ বিলো ওয়াটার অসীম। হোপের পি, পভার্টি, নো পভার্টি গোল 1, পিচ শান্তি, ওই যে 5 পি মুখস্থ করেছে, পিচের একটা আছে গোল 16, আর পার্টনারশিপ গোল 17। তাহলে পি এর আওতায় পভার্টি মানে গোল 1, পিচ গোল 16, আর পার্টনারশিপ গোল 17। এই 2-3 বার পড়লে দেখবেন সব মুখস্থ হয়ে যাবে। এরপরে হোপের ই, তে এডুকেশন, কোয়ালিটি এডুকেশন গোল 4 এ আছে, কোয়ালিটি এডুকেশন। তারপরে এনার্জি, জ্বালানি গোল 7 এ আছে, ক্লিন এনার্জি মানে ওই যে সাশ্রয়ী এবং কি বলে আধুনিক মানের যে জ্বালানি, নির্ভরযোগ্য টেকসই জ্বালানি এটা বলা আছে। ইকোনমি গোল 8, মানে ইকোনমিক গ্রোথ, প্রবৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন গোল 8 এ বলা আছে ইকোনমি। ইকোসিস্টেম, ইকোসিস্টেম কোথায় আছে? সাস্টেইনেবল ইউজ অফ টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম গোল 15। গোল 15 হচ্ছে পরিবেশ সংরক্ষণের বিষয়গুলো বলা আছে এই ইকোসিস্টেম। এরপরে হলো ডাব্লিউ, মানে আই হোপ হয়ে গেল, উই এর ডাব্লিউ শুধু একটা অক্ষর, সিরিয়ালি লিখতে হবে না, গোলগুলো যেটা মনে আছে সেটাই লিখবেন। সিরিয়ালি লেখা লিখতে পারলে ভালো, না লিখলে কোনো সমস্যা নাই। গোল যিনি এক্সামিনার তারও সিরিয়ালি মুখস্থ থাকবে না, ফলে আপনাদের সিরিয়ালি লেখার পিছনে আরো দৌড়ানোর কোনো দরকার নেই। আপনার মনে যা আসে, যে কটা আছে সে কটা লিখলেই হবে। এনিওয়ে, ডাব্লিউ হচ্ছে ওমেন, জেন্ডার ইকুয়ালিটি গোল 5 ওমেন সম্পর্কে। তারপরে ওয়াটার, ক্লিন ওয়াটার এন্ড স্যানিটেশন গোল 6 এ আছে, ওই যে সুপেয় পানি এবং নিরাপদ স্যানিটেশন আমি আগে আলোচনা করেছি। যারা বাংলা ভার্সনে এক্সাম দিবে তারা কি ইংলিশে লিখতে পারবে? বাংলা ভার্সনে এক্সাম দিবে ইংলিশে লিখবে কেন বুঝলাম না। বাংলা ভার্সন তো বাংলা ভার্সনই, ইংলিশ লিখলে যদি ইংলিশ ভার্সনই হয়ে গেল, কিন্তু একটা বাংলা একটা ইংরেজি লেখাও চলবে না, এটা প্রশ্ন বলা থাকে। লিখলে পুরো পরীক্ষা বাংলা দিবেন, আর নাহলে পুরো পরীক্ষা ইংরেজি দিবেন, একটা বাংলা একটা ইংলিশে লেখা যাবে না। ওকে, ডাব্লিউ গেল। এরপরে হলো সি, ওই যে ক্যান এর সি, সি হলো কনজাম্পশন, ওই যে পরিমিত ভোগ বলেছিলাম গোল 12 কনজাম্পশন। তারপরে সিটিজ, ওই যে নগর মানে নিরাপদ নগর এবং জনবসতি গড়ে তোলা, টেকসই এবং নিরাপদ নগর জনবসতি গড়ে তোলা সিটিজ। আর এটা হলো ক্লাইমেট চেঞ্জ বলতে আরো, সি দিয়ে কনজাম্পশন, সিটিজ, ক্লাইমেট চেঞ্জ। তো দেখা গেল এই যে 17টা গোল মুখস্থ করার উপায় আছে। বাংলাদেশের মানুষ যে কত বুদ্ধিমান, বাংলাতেও বের করে ফেলেছে, ইংরেজিতেও বের করে ফেলেছে। বাংলায় হচ্ছে 5P, আর এখানে হচ্ছে আই হোপ উই ক্যান। এটা মুখস্থ করলে আপনি একবার পাশে পড়বেন, দেখবেন আপনার সব এই গোলগুলো অ্যাটলিস্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা এতক্ষণ এসডিজি এর গোলগুলো নিয়ে আলোচনা করলাম।
এখন এই এসডিজি বাংলাদেশে বাস্তবায়ন করার ক্ষেত্রে কি অগ্রগতি হয়েছে গত 5 বছরে এবং ভবিষ্যতে কি পরিকল্পনা আছে? এসডিজি বাস্তবায়নের বর্তমান অগ্রগতি গত 5 বছরে এবং ভবিষ্যৎ কি পরিকল্পনা সেটা নিয়ে কথা বলি। 1 নম্বর বলে দেখেন, এক নম্বর বলে এগুলো আমি সব করতে গেলে অনেক সময় চলে যাবে আপনাদের। শুধু খেয়াল করেন যে কি কি এই দারিদ্র্য বিমোচনের জন্য দারিদ্র্য রেখা এই যে কারেন্ট স্ট্যাটাস 2019 পর্যন্ত তথ্য আছে, 2019 এর পরে কোনো তথ্য তৈরি হয়নি। তো ফলে দারিদ্র্য রেখা 20.5 আর চরম দারিদ্র্য রেখা হচ্ছে 10.5। সামাজিক নিরাপত্তা কর্মসূচি 58 ভাগ, মানে বাজেটের 58% ব্যয় হয় সামাজিক নিরাপত্তা কর্মসূচি। নিরাপদ স্যানিটেশন 84%, প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয়েছে 82%, বিদ্যুৎ কভারেজ 90, বর্তমানে 96%। এইগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা বা সমস্যাও আছে। কি? সম্পদের আহরণ একটা বড় চ্যালেঞ্জ, পেশাগত সক্ষমতা বৃদ্ধি করা চ্যালেঞ্জ, দারিদ্র্যের নিমজ্জিত হওয়া থেকে জনগণকে রক্ষা করা একটা চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ মোকাবেলা করে পভার্টি এলিভেশন করতে হলে কি করতে হবে? কর্মসৃজন মানে কর্মসংস্থান করতে হবে, সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে, মানব সম্পদ উন্নয়ন নিশ্চিত করতে হবে, বিনিয়োগের পরিবেশ উন্নয়ন নিশ্চিত করতে হবে, প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতা নিশ্চিত করতে হবে। এগুলো আপনি লিখতে গেলে আপনার এটা তো সরকারি যেমন পরিকল্পনা। যদি প্রশ্ন হয় যে 2030 সালে মধ্যম আয়ের দেশে পরিণত হতে হলে তোমার কি সুপারিশ দরকার বা কি পরিকল্পনা নেওয়া উচিত, আপনি এইগুলোই বলে দেবেন। আপনার নিজস্ব মতামত চাইলে এটাই বলে দেবেন, নতুন করে কোনো কিছু বলতে হবে না। 2 নম্বরে এগুলো হচ্ছে অর্জন, কিন্তু চ্যালেঞ্জ কি? 2 নম্বরে চ্যালেঞ্জ হচ্ছে বিশ্বস্থান ও জলবায়ু পরিবর্তন, একটা বিরাট চ্যালেঞ্জ। ক্ষুধামুক্ত করতে হলে আবাদি জমির পরিমাণ মানে কৃষি জমি বা আবাদি জমির পরিমাণ হ্রাস হচ্ছে, কৃষি খাতে গবেষণা এবং উন্নয়নের ক্ষেত্রে অর্থ বরাদ্দ কম, তাহলে এগুলো বৃদ্ধি করতে হবে। কৃষিখাতের ভর্তুকি বৃদ্ধি করতে, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াইতে হবে। আর কৃষি ভিত্তিক শিল্পের উন্নয়ন, কৃষি ভিত্তিক শিল্প যত কৃষি ভিত্তিক হবে কৃষির উন্নয়ন তত বেশি হতে থাকবে। স্বাস্থ্য ক্ষেত্রেও তাই চ্যালেঞ্জগুলো কি কি? বাংলাদেশে প্রচুর স্বাস্থ্য বৈষম্য আছে, প্রশিক্ষিত জনবলের অভাব আছে, ডাক্তার ও স্বাস্থ্যকর্মীর অভাব আছে, জলবায়ু পরিবর্তন জনিত অনেক স্বাস্থ্য যে ট্রমা হয়, জলবায়ু পরিবর্তন জনিত যে বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস হয়, নানা রকমের রোগ হয় এবং মানুষের যে আঘাতজনিত যে সমস্যাগুলো তৈরি হয় সেগুলো বড় চ্যালেঞ্জ বাংলাদেশে। এগুলোর জন্য কি করার পরিকল্পনা সরকারের আছে? শিশু ও মাতৃস্বাস্থ্যের উন্নয়ন, স্বাস্থ্য সেবার ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূরীকরণ, স্বাস্থ্য সেবার ব্যয় অনেক বেশি, সেই ব্যয় বোঝা কমানো, পরিবার পরিকল্পনা, সেবার মান উন্নয়ন করা, আর প্রশিক্ষিত জনবল সৃষ্টি করে শিশু ও মাতৃস্বাস্থ্যের উন্নয়ন করা। হ্যাঁ, শিশু মাতৃস্বাস্থ্যের উন্নয়ন করাটা খুবই জরুরি, এটাও পরিকল্পনা আছে। আর হ্যাঁ, বিদ্যমান বৈষম্য বলা শেষ। শিক্ষার ক্ষেত্রে অনেক সমস্যা বাংলাদেশে আছে, এগুলো হচ্ছে অর্জনটা আপনারা কিছু কিছু ক্ষেত্রে অর্জনগুলো আপনারা এখান থেকে পাবেন। আপনারা তো যারা অনেকে ভর্তি হয়েছেন বা ভর্তি হবেন, ভর্তি হলে এগুলো সবই পেতে থাকবেন। এই ধরনের যত ডাটা আছে মানে আপডেটেড ডাটাগুলো এবং প্রশ্ন উত্তর তৈরি করে আপনাদেরকে দেওয়া হবে। যারা স্টুডেন্ট তারা অবশ্যই এগুলো পাবেন। আমি আজকে শুধু আপনাদের একটা ধারণা দিচ্ছি যে কোন কোন ধরনের পড়াশোনা আপনাদের করা দরকার। বুঝতে পারছেন না? কি বুঝতে পারছেন না? আর আমি তো দেখতে পাচ্ছি, বা আমার কথাগুলো করে শুনেন। শিক্ষার ক্ষেত্রে তো বলেছি শিক্ষার অন্তর্ভুক্তি নিশ্চিত করা, মানে সকলের জন্য শিক্ষা মানে স্কুলে অন্তর্ভুক্ত হতে পারে, ভর্তি হতে পারে, সেটা নিশ্চিত করা। সরকারি বরাদ্দ বৃদ্ধি, সরকারি বরাদ্দ অপ্রতুল, এটি একটি সমস্যা। প্রশিক্ষিত শিক্ষকের অভাব, শিক্ষার মানের অভাব, অবকাঠামোগত বৈষম্য আমাদের দেশে বিরাজমান আছে।
শিক্ষার গুণগত মান নিশ্চিত করা একটা পরিকল্পনা, আইসিটি শিক্ষার প্রসার একটা পরিকল্পনা, আর শিক্ষা খাতের সরকারি বরাদ্দ বৃদ্ধি করা, এটিও একটি পরিকল্পনা সরকারের আছে। এরপরে বৈষম্য, জেন্ডার বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে দেখেন জাতীয় সংসদে নারীদের আসন বর্তমানে 21% আছে। বৈশ্বিক জেন্ডার গ্যাপ বাংলাদেশের অবস্থান 50, 153টা দেশের মধ্যে 50তম, মানে মোটামুটি ভালোই আছে। রাজনীতিতে নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অবস্থান 7ম বিশ্বের মধ্যে। স্থানীয় সরকারে নারীদের অংশগ্রহণ 25%, টোটাল যে আসন স্থানীয় সরকারের সদস্য চেয়ারম্যান মেম্বার এদের মধ্যে 25% নারী হয়েছে, তার মানে 1/4, যথেষ্ট অগ্রগতি হয়েছে। চ্যালেঞ্জগুলো কি কি? নারীর প্রতি সহিংসতা এখনো আছে বাংলাদেশে, তারপরে নারীদের কর্মের সুযোগের অসমতা এখনো আছে, বাল্য বিবাহ রোধ করা একটা বড় সমস্যা, বাল্য বিবাহ চলছে এখনো, নারীর অর্থনৈতিক ক্ষমতা উৎসাহিতকরণের সুযোগ কম, মানে নারীর অর্থনৈতিক ক্ষমতা এখনো কম। তো এই সমস্যাগুলো দূরীকরণের জন্য কি পরিকল্পনা আছে? নারীর প্রতি সহিংসতা দূরীকরণ, বাল্য বিবাহ রোধ করা, সুযোগের অসমতার বিলোপ সাধন করা, নারীর অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা, আর তথ্য প্রযুক্তি ক্ষেত্রে জেন্ডার বৈষম্য দূর করা। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে জেন্ডার বৈষম্য দূর করাটা খুবই জরুরি। আপনারা জানেন যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে নারীদের বিরুদ্ধে নানা রকমের সহিংসতা চলছে। এগুলো এগুলো এই তথ্য প্রযুক্তির সুবিধা পাওয়ার ক্ষেত্রে তাদের মধ্যে যথেষ্ট বৈষম্য বিরাজমান আছে, সেই জন্য এগুলো অ্যাড্রেস করা হবে, পরিকল্পনা নেওয়া হয়েছে এই ক্ষেত্রে। ছয় নম্বরে নিরাপদ পানি। ঢাকায় নিরাপদ পানির অবস্থা খুবই খারাপ, 50%-এরও কম লোক নিরাপদ পানি পায়, আর সারা দেশে গড়ে 78% পায়। পানি দূষণ, এই যে এখানে চ্যানেলগুলো আছে, প্রচুর মানে উৎসমুখে যেখান থেকে পানি উঠানো হয় সেখানে পানি দূষণ। যে আমি আগে বলেছি আর্সেনিক, এরপরে যে পুকুরে যে পানি, সে পানিগুলো দূষণ হয়ে থাকে। জলবায়ু পরিবর্তন জনিত যে ঝুঁকি, পানি পাওয়া যায় না, বন্যা হয়ে গেলে সব পানি নষ্ট হয়ে যায়, টিউবওয়েল ডুবে যায়। এই সমস্ত কারণে বাংলাদেশে শুকিয়ে পানি পাওয়া একটা বড় সমস্যা। তো পরিকল্পনা কি? পরিকল্পনা হচ্ছে যথাযথ সেচ ব্যবস্থার উন্নয়ন করা, পানি দূষণ রোধে নীতিমালা প্রণয়ন করা, এগুলো হচ্ছে পরিকল্পনা আছে। তারপরে হচ্ছে আর ওইভাবে বললাম না, এগুলো সব সংক্ষিপ্ত আকারে আপনাদের একটু বুঝিয়ে শুধু বলে যায় যে কি কি পরিকল্পনা কোন কোন ক্ষেত্রে আছে। এসডিজি 8-এর চ্যালেঞ্জ গুলো বলছে ওই যে কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন। কর্মসংস্থান না থাকা, অনানুষ্ঠানিক চাকরির বাজার বাংলাদেশে বিরাট চ্যালেঞ্জ। অনানুষ্ঠানিক চাকরিটা কি? অনানুষ্ঠানিক চাকরিটা হচ্ছে যেই চাকরিগুলোর নিশ্চয়তা নাই, যখন তখন চাকরিটা চলে যেতে পারে, অথবা চাকরির সুযোগ সুবিধা কম, অথবা চাকরি শেষ হয়ে গেলে তার কোনো ইনসেন্টিভ আছে কিনা। মানে মূল কথা হলো চাকরির বেতন পাওয়ার ক্ষেত্রে, চাকরি থাকার ক্ষেত্রে, প্রমোশন পাওয়ার ক্ষেত্রে কোনো নিশ্চয়তা নাই। এই ধরনের চাকরিগুলোকে বলা হয় অনানুষ্ঠানিক চাকরি। বাংলাদেশে এই অনানুষ্ঠানিক চাকরি বেশি, আনুষ্ঠানিক চাকরি কম। বাল্য বিবাহ আছে। আর শ্রমিকদের অভিবাসন মানে প্রবাসী, বাংলাদেশের শ্রমিক যারা বিদেশে থাকে তাদের নানা রকমের সমস্যা বাংলাদেশে বিদ্যমান আছে। তো এই যে বলছে যে শোভন কাজ এবং কর্মসুযোগ সৃষ্টি করা, কর্মসংস্থান এক জিনিস, কর্মসুযোগ আর এক জিনিস। কর্মসংস্থান এবং কর্মসুযোগ দুটোই বাংলাদেশের সমস্যা আছে, এটিকে অ্যাড্রেস করবে সরকার। পরিকল্পনা এগুলো দূর করা। তারপরে শিল্পের উদ্ভাবন ও অবকাঠামো। উদ্ভাবন মানে শিল্পে যত বেশি উদ্ভাবন হবে, নতুন নতুন উদ্ভাবনী উদ্যোগ নেওয়া হবে, তত বেশি শিল্পায়ন হবে। এই উদ্ভাবন করতে গেলে কি করেছে দেখেন, বাংলাদেশে তথ্য প্রযুক্তির উদ্ভাবন, মোবাইল ফোন তো অনেক এখন স্পিড আপ হয়েছে, 15 কোটি মানুষ মোবাইল ব্যবহার করে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। আর 3G 4G 79% ব্যবহারকারী এখন 3G 4G ব্যবহার করে, যথেষ্ট উন্নয়ন এই ক্ষেত্রে। এই জন্য চতুর্থ শিল্প বিপ্লবের স্বপ্ন বাংলাদেশ দেখছে। গোল 10 এবং 11 চ্যালেঞ্জ হচ্ছে যে বাংলাদেশে আয় বৈষম্য তো অনেক বেশি, আগে বলা হয়েছে। এই পরিকল্পনার ক্ষেত্রে কি বলা আছে? শিক্ষা খাতে যত বেশি মানুষ শিক্ষিত হবে তত বেশি আয় বৈষম্য কমবে, কারণ শিক্ষিত হলেই তার কর্মসংস্থান পাওয়ার সুযোগ বাড়বে।
কর্মসুযোগ পাওয়ার সুযোগ বাড়ে। এই জন্য বলছে শিক্ষা খাতে জিডিপির অন্তত 3% বৃদ্ধি করা হবে। আমার বোর্ড পুরোটা আমি কভার করছি, তারপরে কেন বোঝা যাচ্ছে না। আচ্ছা, তারপরে হচ্ছে স্বাস্থ্য খাতে জিডিপির 1.2% এবং সামাজিক সুরক্ষা খাতে 2.3% ব্যয় করা হবে, এই লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ওই যে বলছিলাম নিরাপদ এবং টেকসই নগর এবং আবাসন বা জনপদ গড়ে তোলার জন্য সাশ্রয়ী মূল্য বাসস্থান, মানে ভর্তুকি মূল্যে বাসস্থান দেওয়া হবে, যাতে সকলে, যেমন এটি কিছুদিন আগেই 9 লক্ষ বাড়ি, মাননীয় প্রধানমন্ত্রী 9 লক্ষ বাড়ি তৈরি করে দিলে, তাদের আবাসনের অসুবিধা দূর করেছে। এই ধরনের সাশ্রয়ী মূল্যে বাসস্থান দেওয়া হবে। পানি ও নিষ্কাশন পরিষেবা বৃদ্ধি করা হবে, অর্থাৎ সুপেয় পানি এবং পয় নিষ্কাশন, স্যানিটেশন এবং পানির সেবা বৃদ্ধি করা হবে। এই 10 এবং 11 একসাথে এইগুলো বলা হলো। এরপরে এসডিজি 12 পরিমিত ভোগ এবং টেকসই উৎপাদন। টেকসই উৎপাদন করার ক্ষেত্রে কি লাগে, এখানে নিচে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে বায়োগ্যাস, বিদ্যুৎ এবং সার উৎপাদন করা। বিদ্যুৎ লাগবে সেচ যন্ত্রের জন্য, আর গ্যাস লাগবে, সার লাগবে। এই বায়োগ্যাস, বিদ্যুৎ এবং সার উৎপাদনের জন্য নগর বর্জ্য ব্যবস্থাপনা পুনরুদ্ধার করা বা প্রযুক্তি চালু করার উদ্যোগ নেওয়া হবে টেকসই উৎপাদনের জন্য। এই কথাগুলো বলছে, আমি খুব সংক্ষেপে আপনাদের বলছি। আরো বিস্তারিত যদি আপনি পড়তে চান, তাহলে ওই যে বলছিলাম টার্গেট 169টি, প্রতিটা ক্ষেত্রে যে গোল 12 মধ্যে সুনির্দিষ্টভাবে কর্মসূচির কথা বলা আছে, আমি সেখান থেকে সবগুলো মিলিয়ে আমি একটা দুটা নিয়ে কথা বলছি। তো আপনি সেখান থেকে যদি পড়েন, আপনি আরো ভালো করতে পারবেন। তবে পরীক্ষার কাজে এত লিখতে পারবেন কিনা সেটাও একটা, তবুও জ্ঞান অর্জন করে রাখেন, কোনো না কোনো কাজে লাগাতে পারবেন। এসডিজি 13 জলবায়ু কার্যক্রম। জলবায়ু কার্যক্রমের জন্য আমি এখানে লেখা আছে, তার আগে আমি নিজেই বলি যে জলবায়ু পরিবর্তনজনিত যে দুর্যোগ বাংলাদেশ, সেই দুর্যোগ মোকাবেলা করার জন্য অবকাঠামো নির্মাণ করা দরকার। কি অবকাঠামো? যে সমস্ত বন্যা প্রবণ এলাকা, সেখানে উঁচু বাঁধ নির্মাণ করতে হবে, রাস্তাঘাট উঁচু করতে হবে, আশ্রয় কেন্দ্র নির্মাণ করতে হবে। যে সমস্ত জায়গায় জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড় হয়, উপকূলীয় এরিয়া, সেখানে আপনার আশ্রয় কেন্দ্র নির্মাণ করতে হবে। তারপরে টেকসই ফসল সেখানে আবিষ্কার করতে হবে, যাতে করে ওই 3 দিন 4 দিনের ঘূর্ণিঝড়ে ফসলগুলো যাতে নষ্ট না হয়ে যায়, যাতে টিকে থাকতে পারে, এই ধরনের বনায়ন করতে হবে। এই ধরনের কাজগুলো জলবায়ু কার্যক্রমের ক্ষেত্রে নেওয়া হবে। আরো অনেক পরিকল্পনা আছে, বিস্তারিত বলতে গেলে অনেক সময় চলে যাবে। এসডিজি 14 হলো জল জীবন, ওই যে পানির নিচের যে জীবন, উদ্ভিদ বলেন, প্রাণী বলেন, মাছ বলেন, এই সবগুলোর ক্ষেত্রে কি পরিকল্পনা? সমুদ্রে মৎস্য আহরণ করতে হবে, কিন্তু সে পরিমিত আকারে। অনিয়ন্ত্রিত মৎস্য আহরণ প্রতিরোধ করতে হবে। তারপরে জ্বালানি সহ অন্যান্য সম্পদের, প্রাকৃতিক সম্পদের অনুসন্ধান করতে হবে, অনুসন্ধান করার পরিকল্পনা সরকারের আছে। জ্বালানি সহ অন্যান্য সম্পদের অনুসন্ধান। পর্যটন এবং জাহাজ চলাচল পরিমিত সম্পদ আহরণ নিশ্চিত করা, অর্থাৎ পর্যটন এবং জাহাজ চলাচলের ক্ষেত্রে এই সম্পদ আহরণ যাতে অতিরিক্ত না হয়, সম্পদ নষ্ট না হয়, সেই ব্যবস্থা নেওয়া। এসডিজি 15 হচ্ছে স্থলজ জীবন। স্থলজ জীবনের কি পরিকল্পনা আছে? পরিকল্পনা হচ্ছে আগেগুলো বনভূমির ঘনত্ব বাড়ানো। 15 নম্বর বলা ছিল মরুকরণ রোধ, ভূমিক্ষয় রোধ আর বনায়ন করা। তো বনভূমির ঘনত্ব বাংলাদেশে যেহেতু মরুকরণ নাই, বাংলাদেশে বন ধ্বংস হয়, ভূমিক্ষয় হয়, পাহাড় ধসে যায়। এর একমাত্র কারণ হচ্ছে বন্যায়। সুতরাং বনের ঘনত্ব বৃদ্ধি করলে, বনায়ন কর্মসূচি বাস্তবায়ন করলে এই ভূমিক্ষয় রোধ হবে, কি হবে, আর পরিবেশ দূষণ রোধ হবে এবং পাহাড় ধস এটিও কমে আসবে। এটা মোটামুটি আপনারা বুঝতে পারতেছেন। জল 15 হয়েছে। গোল 16 পিচ। গোল 16 বলছিলাম পিচ, শান্তি, ন্যায় বিচার ও কার্যকর প্রতিষ্ঠা। কি পরিকল্পনা? এখানে
যে বলতে জাতীয় মানবাধিকার কমিশন ও তথ্য অধিকার আইন প্রণয়ন, এটা ইতিমধ্যে হয়ে গেছে। জাতীয় মানবাধিকার কমিশনও হয়েছে, তথ্য অধিকার আইনও প্রণয়ন করা হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ, এটা হয়তো আপনারা অনেকে নামই শোনেন নাই, বাংলাদেশের সরকারে রাষ্ট্রে যত সরকারি অফিস আছে, যেটা বিচার বিভাগ বলেন, জাতীয় সংসদ বলেন, পিএসসি বলেন, মন্ত্রণালয়, জেলা, উপজেলা বিভাগের সকল অফিসে কয়েকটি কাজ করা হয়। তার একটি হলো বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি, এপিএ, অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট। এই বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি হলো এক বছরে যা পরিকল্পনা, যা কাজ করবে তার আগে পরিকল্পনা করতে হয়, করে একটা চুক্তি করতে হয় ওই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে, চুক্তি করে সেটি বাস্তবায়ন করতে হয়। এটি চলছে বর্তমানে সিটিজেন চার্টার, অর্থাৎ নাগরিক কি কি সেবা কার কাছ থেকে পাবে। সিটিজেন চার্টার মানে হচ্ছে নাগরিকরা এই অফিস থেকে কার কাছে গেলে কি সেবা পাবে তার একটা তালিকা, এটাকে বলে সিটিজেন চার্টার। আর জাতীয় শুদ্ধাচার, জাতীয় শুদ্ধাচার হলো যে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ, জবাবদিহিতামূলক দপ্তর প্রতিষ্ঠান। এইগুলো অলরেডি কার্যক্রম চলছে বাংলাদেশে। তো এটি অবশ্যই এই যে কার্যকর প্রতিষ্ঠান গড়ে তোলার একটা পদক্ষেপ। অভিযোগ নিষ্পত্তি পদ্ধতি ডিজিটাল সিস্টেম করা, মানে মানুষের তো অভিযোগের শেষ নয়, কত অভিযোগ থাকে, সেই অভিযোগ নিষ্পত্তি করার ডিজিটাল সিস্টেম করা হয়েছে। তো করা হয়েছে এবং এটি চলমান আছে। এগুলো সবই বাংলাদেশ সরকারের পরিকল্পনা, কিন্তু শুরু হয়েছে সবগুলোই। আর 17 নম্বর গোলটা হচ্ছে, 17 নম্বর বলে যেগুলো বলা হয়েছে এইগুলোর ক্ষেত্রে আন্তর্জাতিক গোষ্ঠীর সহায়তা পায়। মূল কথা হলো এটা, বাণিজ্য ব্যক্তিগতের উন্নয়নের ক্ষেত্রে আন্তর্জাতিক গোষ্ঠীর সহায়তা লাগবে, সেই পরিকল্পনা বলছে। অর্থনৈতিক খাতে স্বচ্ছতা বৃদ্ধি করার ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে যে বাধাগুলো আছে সেগুলো দূর করার ক্ষেত্রে লাগবে। এই যে কর ফাঁকি ও কর পরিহার করবে, এর সহায়তা প্রয়োজন আছে। আন্তর্জাতিক মানদণ্ড অর্জন, সামাজিক নিরাপত্তা ও অন্যান্য কর্মসূচি জোরদারকরণ, অর্থাৎ সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদারকরণ এবং এর পাশে অন্য যে সমস্ত কর্মসূচি সেগুলো জোরদার হবে যদি বিদেশ থেকে বা বাইরের গোষ্ঠী বা আন্তর্জাতিক গোষ্ঠীর সহায়তা পাওয়া যায়। একইভাবে সামাজিক সুরক্ষা কার্যক্রম, মানব সম্পদ উন্নয়ন, তারপরে সামষ্টিক অর্থনীতিতে কর্মসৃজন, জেন্ডার সমতা অর্জন, এই সবগুলো আগে যেগুলো আলোচনা সেগুলোই একটা নাটশেল। এই কাজগুলোর ক্ষেত্রে অর্থাৎ 1 থেকে 16 নম্বর গোল বাস্তবায়ন করার ক্ষেত্রে যে সমস্ত টার্গেট এবং ইন্ডিকেটরের জন্য বিদেশি সহায়তা প্রয়োজন, বিদেশি রাষ্ট্র, বিদেশি সংস্থা, বিদেশি সংগঠন এর সহায়তা প্রয়োজন, সেই সহায়তা পাওয়ার পরিকল্পনা সরকার নিয়েছে এই ক্ষেত্রে, সবগুলোর ক্ষেত্রে না, এই ক্ষেত্রে। যেমন এখানে কিন্তু সবগুলো নাই, স্বাস্থ্য নাই, শিক্ষা নাই, সবগুলো তো দরকার নাই। যেগুলো দরকার সেটা অলরেডি সরকার করেছে, কি বলে, বাছাই করেছে এবং ইনসার্ট করেছে। এই ক্ষেত্রে সরকারের বিদেশি অংশীদারিত্ব বা সহায়তা বৃদ্ধি পাওয়া যাবে। এই যে 17টা গোল নিয়ে আলোচনা করলাম, প্রথমে গোলগুলো কি আলোচনা করলাম, তারপরে এই অ্যাচিভমেন্ট গুলো বলেছি এবং এই ক্ষেত্রে সমস্যা কি আছে, প্রতিবন্ধকতা কি আছে, কি বলে, পরিকল্পনা কি আছে, এই সব বিষয়গুলো আপনাদের করতে হবে। এখন প্রশ্ন কিভাবে আসবে, প্রশ্ন কিভাবে আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না, তবে উত্তর এর ভিতর থেকে আসবে। প্রশ্ন যে ল্যাঙ্গুয়েজ আসুক না কেন, যেভাবে আসুক না কেন, হতে পারে যে তুমি কি মনে করো যে মধ্যম বাংলাদেশ 2030 সালের মধ্যে উন্নয়নশীল দেশে সক্ষমতা অর্জন করবে, তোমার উত্তরের সপক্ষে যুক্তি পাবে, তখন আপনি এই যুক্তিগুলো দিবেন। অথবা হতে পারে যে এসডিজি বাস্তবায়ন করার ক্ষেত্রে বাংলাদেশে কি কি প্রতিবন্ধকতা বিরাজমান, সেই প্রতিবন্ধকতা দূরীকরণের ক্ষেত্রে তোমার সুপারিশ ব্যক্ত করো। এখানে ওই যে প্রতিবন্ধকতা সুপারিশ ঢুকে চলে আসবে, ভালো হলো। এরপরে অথবা প্রশ্ন আসতে পারে যে উন্নত দেশ হওয়ার ক্ষেত্রে এসডিজি কতটুকু প্রভাব বিস্তার করতে পারবে বা ভূমিকা রাখতে পারবে বলে তুমি মনে করো। অর্থাৎ যেভাবেই প্রশ্ন আসুক না কেন, উত্তর এই ভিতর থেকে আসবে। আমার এসডিজি সম্পর্কে মোটামুটি আলোচনা এখানে শেষ। এটা হচ্ছে বাংলাদেশে ফুয়েল যেটা ব্যবহার হচ্ছে কত পার্সেন্ট, মানে গ্যাস, টোটাল জ্বালানির মধ্যে গ্যাস থেকে সবচেয়ে বেশি ব্যবহার হয় 49%, তারপরে হচ্ছে তরল তেল, যেটা তরল জ্বালানি 34%, ইম্পোর্টেড বাইরে থেকে আমদানি করা হয় 6%, হাইড্রো পানি থেকে যে জ্বালানি এটা হয়, জল পানি বিদ্যুৎ
সেটা কয়লা থেকে 11%। এটা জাস্ট বাংলাদেশের টোটাল যে জ্বালানি চাহিদা, এই জ্বালানি চাহিদা উৎস হচ্ছে এগুলা। এখনো দেখা যাচ্ছে যে গ্যাস জ্বালানি, বাংলাদেশের জ্বালানি চাহিদা সবচেয়ে বেশি মিট আপ করতেছে গ্যাস। কিন্তু এই গ্যাস কতদিন, আমি আগে বলেছি, এই গ্যাস আমরা ব্যবহার করতে করতে শেষ করে ফেলি, তাহলে টেকসই উন্নয়ন কেমনে হবে? এটা একটু দেওয়ার উদ্দেশ্য হলো, এই যে ইন্ডিকেটর, কোথায় আমরা ছিলাম এই এসডিজি যখন শুরু হয়েছিল 2016-তে, তখন কোথায়, না সরি এসডিজি না, আজ থেকে 12 বছর আগে 2008 সালে আমরা এই ইন্ডিকেটরে কোথায় ছিলাম, বর্তমানে কোথায়? লিটারেসি রেট মানে সাক্ষরতার হার ছিল 54, এখন আসছে 74। মাথাপিছু ইনকাম ছিল $686 2008-এ, আর 2020-এ 2064। জিডিপি গ্রোথ রেট, জিডিপি প্রবৃদ্ধি ছিল 6%, পরে এসে 2019-এ 8.15%। তারপরে লাইফ এক্সপেক্টেন্সি, গড় আয়ু ছিল 69%, এখন হয়েছে 72.6%। রপ্তানি আয় $14 বিলিয়ন ছিল 2008-এ, বর্তমানে $40 বিলিয়ন 2018-এ, এখন আরো বেড়ে গেছে, $42 বিলিয়ন রপ্তানি আয় হচ্ছে। কত গুণ বেড়েছে খেয়াল করেন। এফডিআই ইনভেস্টমেন্ট, মানে বৈদেশিক ইনভেস্টমেন্ট ছিল মাত্র $0.64 বিলিয়ন, আর এখন হচ্ছে প্রতি বছরে এ পর্যন্ত $3.88 বিলিয়ন এ পর্যন্ত বাংলাদেশে বিনিয়োগ হয়েছে। যত বেশি বৈদেশিক বিনিয়োগ হবে, তত বেশি শিল্প হবে, কর্মসংস্থান হবে। আচ্ছা, তারপরে হচ্ছে কি, ফরেক্স রিজার্ভ, বৈদেশিক মুদ্রা রিজার্ভ, বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছিল 2005-এ 9-এ 7.5 বিলিয়ন, আর এখন এটা হয়েছে 35 না, এটা এখন হয়ে গেছে প্রায় $43 বিলিয়ন। ইলেকট্রিসিটি ছিল মাত্র, ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল 3.36 গিগাওয়াট, আর এখন এটা হয়েছে 23.5 গিগাওয়াট। সোর্সগুলো কি? সোর্স হলো এসডিজি প্রোগ্রেস রিপোর্ট। এসডিজি প্রোগ্রেস রিপোর্ট বাংলাদেশ পরিকল্পনা কমিশন থেকে পাবলিশ হয়েছে, সেখানে এগুলো বলা আছে। এগুলো সবই সরকারি তথ্য। তো এই দেখেন, এই কয়েকটা সূচককে ব্যবহার করে কিন্তু আপনি বিরাট রচনা লিখে ফেলতে পারবেন। গত 12 বছরে কি সমৃদ্ধি হয়েছে, গত 12 বছরে বাংলাদেশ কোথায় চলে গিয়েছে, কোন কোন জায়গায়। এই যে লিটারেসি রেট 54 থেকে 74 আসছে, 20% বেড়েছে, বাড়ানোতে কি হয়েছে, কি ইম্প্যাক্টে পড়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে যদি আপনি ইম্প্যাক্ট দেখেন, দেখবেন 40 নম্বরের একটা রচনা শুধু এই এক পাতা থেকে আপনি লিখে দিতে পারবেন, যদি মাথায় বুদ্ধি থাকে, একটু চিন্তা করলেই হলো। বিসিএস এই ধরনের চিন্তা চায়, ব্রেন স্টর্মিং চায়। তথ্য মুখস্থ করে করে আপনি লিখে দিয়ে আসবেন, তার থেকে ব্রেন স্টর্ম করে করে এই ডাটা ব্যবহার করে যুক্তি উপস্থাপন করার মধ্যে আমার বিশ্বাসী। আপনারা সেভাবে চিন্তা করবেন, আপনার যথেষ্ট ম্যাচিউর এনাফ। বলে এখন ওই কি বলে ইন্টারমিডিয়েটের ছাত্রদের মতো ঝুঁকে ঝুঁকে মুখস্থ করে পরীক্ষা দেওয়ার থেকে বুঝে বুঝে পড়ে পরীক্ষা দিতে হবে, তাই না? যা আজকে আপনাদের সাথে একটা পার্টিকুলার বিষয় নিয়ে আলোচনা করলাম। আপনাদের চিন্তার খোরাক যদি হয়ে থাকে, আপনারা নিশ্চয়ই এইটার আলো এইভাবে করতে থাকবেন। একই রকমের যেমন এসডিজি নিয়ে আলোচনা করলাম, এইভাবেই আপনার ডেল্টা প্ল্যান, এইভাবেই প্রেক্ষিত পরিকল্পনা, এইভাবেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এবং বাংলাদেশের আমি প্রথম স্লাইডে দেখিয়েছি মেগা প্রজেক্ট কি কি, ফাস্ট ট্র্যাক প্রজেক্টগুলো কি কি, পিপিপি কি কি, বাংলাদেশের অর্থনৈতিক যে সূচকগুলো আছে সেগুলো কিভাবে অ্যাচিভ করা হচ্ছে, ডিটেইল এভাবে আপনাদের আলোচনা চলবে। উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ, গুড। উন্নয়নের এক কথা হচ্ছে উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ। উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ এই মর্মে যদি আপনার একটা রচনা লিখতে দেয়, আপনার সব প্ল্যানগুলো নিয়ে আসতে হবে। এই প্ল্যানের অল্প অল্প পরিকল্পনাগুলো কিছু কিছু যদি বলেন, যে আপনি শেষে এসে বলবেন যে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন অনেকগুলো অগ্রগতি হয়েছে এবং সম্পূর্ণ করা গেলে অবশ্যই উন্নয়নের অগ্রযাত্রার চূড়ান্ত সীমায় বাংলাদেশ পৌঁছতে পারবে। এটি একটা সুন্দর রচনা হতে পারে। এবং আজকে একটা টপিক নিয়ে শুধু আপনাদের আলোচনার উদ্দেশ্য হলো যে ব্রেন স্টর্মিং করা, আপনারা এখন বর্তমান কোথায় আছেন এবং কি জাতীয় পড়াশোনা করতে হবে। তো আমরা যে বিষয়গুলো নিয়ে অবতারণা করেছি, এটি হলো হয়তো 1/4, আপনার 200 নম্বরের মধ্যে 1/4 কভার হবে, বা 1/4 বা আরেকটু বেশি কভার হবে।
সরাসরি, কিন্তু পরোক্ষভাবে আর অনেক কাভার হবে, অনেক কাভার হবে। সেজন্য এর বাইরে যেগুলো আছে সেগুলো তো অবশ্যই পড়তে হবে, আর এগুলো জিনিসটা একটু জটিল, একটু কঠিন এবং নিরস, কিন্তু উপায় নাই, আপনার প্রশ্ন আসবেই, ধরে নিতে পারে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার বক্তব্য শুনে কতটা বুঝতে পেরেছেন আমি জানি না। অনেক দূরে দূরে অবস্থান করছেন, আদৌ বুঝতে পারছেন কিনা, কতটা ভালো লাগেছে। জিনিসগুলো নিরস এবং কেউ করতে চায়ও না, বেখাপ্পা লাগে, কঠিন লাগে, সেই জন্য অনেকে করতে চায় না। আমরা চেষ্টা করেছি বিষয়টি সহজভাবে উপস্থাপন করার জন্য, আপনাদের একটু ধরিয়ে দেওয়ার জন্য। তো আপনারা সবাই ভর্তি হয়েছেন কিনা জানি না, যদি এখান থেকে ভর্তি হয়ে থাকেন তাহলে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব একইভাবে আলোচনা করি, এবং পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস চলবে এবং এই সিলেবাসগুলো শেষ হয়ে যাবে। যাই হোক, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। হুম, process দেখছি। অনেক করতে হবে।